ভালো আছো সবাই। আমরা অষ্টম শ্রেণীর কয়েকটি প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এই অধ্যায়ের অন্তর্গত মহামারী নিয়ে আলোচনা করছিলাম। আমরা আগের ক্লাসে কলেরা, ডায়রিয়া, কালাজ্বর এই সমস্ত রোগগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে প্লেগ। প্লেগ একটা মারাত্মক সংক্রমণযোগ্য এবং প্রাণঘাতী রোগ হচ্ছে প্লেগ। এই রোগটা এখন যেমন করোনা মহামারীতে গোটা পৃথিবী তটস্থ হয়ে আছে, এই কোভিড-19 যেমন মহামারী আকারে গোটা পৃথিবীকে আক্রান্ত করে ফেলেছে। পৃথিবীর প্রায় সমস্ত দেশেই করোনা ছড়িয়ে পড়েছে। ঠিক ওরকমই মহামারী আকারে এই প্লেগ রোগটাও পৃথিবীর মানুষকে একসময় আতঙ্কিত করে রেখেছিল। এই প্লেগও হচ্ছে একটা প্রাণঘাতী রোগ। কি হয় এই রোগে, এই রোগের লক্ষণ কি কি, কিসের দ্বারা বাহিত হয়, এগুলো আজকে আলোচনা করব। তো তার আগে একটু জেনে রাখো প্লেগ সম্পর্কে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলা হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO। এই WHO প্রথম 3টি রোগকে মহামারী রূপে স্বীকৃতি দিয়েছিল। তার একটি হলো প্লেগ। যে 3টি রোগকে মহামারী রূপে গণ্য করা হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা, তার মধ্যে প্লেগ হলো একটি। তাহলে এটা একটা মারাত্মক রোগ যেটা মহামারী আকারে দেখা দিয়েছিল, অর্থাৎ যেটা পৃথিবীর অনেক লোক এই রোগে বিভিন্ন সময় মারা যায়। অনেক দিন আগে পূর্বাঞ্চলীয় যে রোমান সাম্রাজ্য ছিল, বাইজেন্টাইন সভ্যতা, সেই সভ্যতার প্রথম জাস্টিনিয়ান এই সম্রাট প্লেগ রোগে আক্রান্ত হয়েছিল। প্রথম জাস্টিনিয়ান, রোমের সম্রাট, বাইজেন্টাইন সভ্যতায় 6ষ্ঠ শতকের ঘটনা। ইনি প্লেগ রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সৌভাগ্যবশত চিকিৎসার কারণে ইনি কিন্তু বেঁচে যান। সে থেকে তখন এই প্লেগকে জাস্টিনিয়ানের প্লেগ বলা হতো। ওই সময়েও, ওই 6ষ্ঠ শতকেও প্রায় 2 থেকে 3 কোটি লোকের মৃত্যু হয়েছিল প্লেগের কারণে। পরবর্তী সময়ে 14শ শতকে ইউরোপের বিভিন্ন দেশে রোগটি ছড়িয়ে পড়ে, এমনকি এশিয়ারও কিছু কিছু দেশে এই প্লেগ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। এবং ওই সময়েও প্রায় 2.5 থেকে 5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। 2.5 থেকে 5 কোটি মানুষের মৃত্যু হয়েছিল। সংখ্যাটা কিন্তু অনেক বেশি। তাহলে প্লেগও মহামারী আকারে মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছিল এক সময়। পরবর্তী সময়ে প্লেগকে কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছিল। প্লেগ সম্পর্কে যখন আমাদের ধারণা বাড়ল, প্লেগ সম্পর্কে তথ্য জানা গেল, তখন প্লেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। এখনও কিন্তু প্লেগ রোগ পৃথিবীতে আছে। বিভিন্ন দেশে প্রতি বছরেই কিছু না কিছু রোগী এরকম সন্ধান পাওয়া যায় যারা প্লেগ রোগে আক্রান্ত হচ্ছে। পরবর্তী সময়ে 1897 সালে আমাদের দেশের বোম্বেতে ভালডেমার হপকিন এই রোগটার প্লেগের টিকা আবিষ্কার করেন। ভালডেমার হপকিন ইনি প্লেগের টিকা আবিষ্কার করেন। এরপর আমরা জানব
প্লেগটা কি? এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত প্রচণ্ড ছোঁয়াচে প্রাণঘাতী রোগ। যে ব্যাকটেরিয়াটা প্লেগ রোগ সৃষ্টির জন্য দায়ী তার নাম হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস। ইয়ারসিনিয়া পেস্টিস। এই ব্যাকটেরিয়াটা প্লেগ রোগের জন্য দায়ী। তাহলে ব্যাকটেরিয়াটার নামটা মনে রাখবে, ইয়ারসিনিয়া পেস্টিস, যা প্লেগ রোগের জন্য দায়ী। এই রোগটি ইঁদুরের দেহ থেকে মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের দেহে যখন এই ব্যাকটেরিয়াটা সঞ্চারিত হয় তখন মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা প্লেগ রোগে আক্রান্ত হতে পারে। অর্থাৎ ইয়ারসিনিয়া পেস্টিস এই ব্যাকটেরিয়াটার জন্যই প্লেগ রোগ হয়। কিভাবে এই ব্যাকটেরিয়াটা ইঁদুর থেকে মানুষের দেহে আসে? সরাসরি ইঁদুরের কামড়ে, বা একটা মাছি আছে জেনোপসিল্লা চিওপিস, এই মাছিটার দ্বারা ইঁদুরের দেহ থেকে এই ইয়ারসিনিয়া পেস্টিস মানুষসহ অন্যান্য মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদেরকে আক্রান্ত করে। তাহলে এই জেনোপসিলিয়া চিওপিস এই মাছিটা যখন কোনো একটা সংক্রমিত ইঁদুরকে, অর্থাৎ যার মধ্যেই প্লেগের জীবাণু ইয়ারসিনিয়া পেস্টিস আছে, তাকে কামড়ানোর পর কোনো মানুষকে বা কোনো স্তন্যপায়ী প্রাণীকে যখন কামড়ায় তখন এই মাছির মাধ্যমেই ইয়ারসিনিয়া পেস্টিস দ্বারা মানুষ বা অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা প্লেগ রোগে আক্রান্ত হয়ে যায়। তাহলে দুটো জিনিস এখানে মনে রাখতে হবে, ব্যাকটেরিয়াটার নাম আর এই মাছিটার নাম। তাহলে এই মাছিটা কি করছে? বাহক রূপে ইঁদুরের দেহ থেকে এই ব্যাকটেরিয়াকে মানুষের দেহে নিয়ে আসছে, কিন্তু এই ব্যাকটেরিয়া এই মাছিটার কোনো ক্ষতি করে না। যেহেতু ওর উপকারে লাগছে, ওকে ট্রান্সফারে সহায়তা করছে, ইঁদুরের দেহ থেকে মানুষের দেহে আসতে সহায়তা করে, এই মাছির কিন্তু কোনো ক্ষতি করতে পারে না এই ব্যাকটেরিয়া, বা ক্ষতি করে না। এরপর দেখা যাক এই রোগ বা এই ব্যাকটেরিয়া যখন মানুষের শরীরে প্রবেশ করে তার 1 থেকে 7 দিনের মধ্যে প্লেগের বিভিন্ন উপসর্গ মানুষের শরীরে দেখা যায়। উপসর্গগুলো কীরকম? ফুসফুসকে আক্রান্ত করে, ফুসফুসে সংক্রমণ, ফুসফুসে সংক্রমণ। 2 রক্তক্ষরণ হবে, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হবে। 3 নাম্বার বমি। 4 নাম্বার কাশির সঙ্গে রক্ত পড়বে, কাশির সঙ্গে রক্ত পড়া। লসিকা গ্রন্থির প্রদাহ, লসিকা গ্রন্থিগুলো ফুলে ওঠে, লসিকা গ্রন্থির প্রদাহ ও স্ফীতি, স্ফীতির লসিকা গ্রন্থিগুলো আক্রান্ত হয়, লসিকা গ্রন্থিগুলো ফুলে ওঠে এবং অসম্ভব ব্যথা হয়। এটাকে প্রদাহ, এখানে শুধু প্রদাহ বললে বোঝা যাচ্ছে না যে কতটা ব্যথা, অসহ্য ব্যথা হয় প্লেগ রোগে। যে সমস্ত লসিকা গ্রন্থিগুলো যখন আক্রান্ত হয়ে ফুলে ওঠে সেই সমস্ত গ্রন্থিগুলোতে অসম্ভব যন্ত্রণার সৃষ্টি হয়। তাহলে লসিকা গ্রন্থির প্রদাহ একটা উল্লেখযোগ্য কারণ, এই উল্লেখযোগ্য উপসর্গ।
আর তার পরবর্তীতে নিউমোনিয়াতে মানুষ আক্রান্ত হতে পারে, নিউমোনিয়া হয়ে যায়। 6 নম্বরটা লিখে নেবে, জ্বর। জ্বর থাকবে, সারা শরীর জুড়ে ব্যথা, তাহলে 6 নম্বরে লিখবে জ্বর, প্রচণ্ড জ্বর, খুব বেশি জ্বর থাকবে, সারা শরীর জুড়ে ব্যথা থাকবে, আর শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ বেরোতে থাকে এবং সেই র্যাশগুলো ফুলে ওঠে এবং সেগুলো আবার ফেটে যায়। তাহলে এগুলো হচ্ছে প্লেগের লক্ষণ বা উপসর্গ। এই প্লেগ আবার 3 প্রকার আছে, এই প্রকারভেদটাও মনে রাখবে। প্লেগকে আমরা 3টে ভাগে ভাগ করি। প্লেগ 3 প্রকার। একটাকে বলা হয় বুবনিক প্লেগ, বুবনিক প্লেগ। একটাকে বলা হয় সেপ্টিসেমিক প্লেগ, সেপ্টিসেমিক প্লেগ। আরেকটা হচ্ছে নিউমোনিক প্লেগ, নিউমোনিক প্লেগ, নিউমোনিক প্লেগ। তাহলে প্লেগ 3 প্রকার, একটা হচ্ছে বুবনিক, একটা হচ্ছে সেপ্টিসেমিক, আর একটা হচ্ছে নিউমোনিক। তাহলে প্লেগের প্রকারভেদ তোমরা বলতে পারবে, প্লেগ 3 প্রকার, বুবনিক প্লেগ, সেপ্টিসেমিক প্লেগ, নিউমোনিক প্লেগ। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসে যে প্লেগ কি, পারবে? কোন ব্যাকটেরিয়া প্লেগ রোগের জন্য দায়ী? কোন মক্ষিকা প্লেগের জীবাণু বহন করে? প্লেগ কয় প্রকার, কি কি? আর প্লেগের লক্ষণ বা উপসর্গগুলি কি কি? আর ছোট ছোট তথ্য যেগুলো, যে কে এই টিকাটি আবিষ্কার করেছিলেন। তাহলে এই প্রশ্নগুলোই তোমাদের এখান থেকে আসে। তাহলে প্লেগ সম্পর্কে বুঝতে পারলে যে এটাও একটা করোনা মহামারীর মতো, প্লেগও মহামারী আকারে গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং একসময় অনেক মানুষের মৃত্যু হয়েছে প্লেগ রোগের জন্য। এখনও কিছু কিছু প্লেগের রোগী পাওয়া যায়। তো প্লেগ, করোনা যেমন বলছিল যে বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, যার জন্য মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে, ঠিক ওরকমই প্লেগও কিন্তু খুব ছোঁয়াচে। এটা কাশির মাধ্যমে ছড়াতে পারে, স্পর্শের মাধ্যমে ছড়াতে পারে, আর ওই মক্ষিকা যেটা বলা হচ্ছিল জেনোপসিলিয়া চিওপিস, তার মাধ্যমে ছড়াতে পারে, সংক্রমিত মাটির মাধ্যমে ছড়াতে পারে, এমনকি কিছু পতঙ্গের কামড়ের মাধ্যমেও প্লেগ ছড়াতে পারে। অর্থাৎ প্লেগও মানে ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা থাকে, যে বিভিন্নভাবে অনেকগুলো উপায়ে প্লেগ ছড়াতে পারে, যার জন্য এক সময় অনেক মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিল। সরাসরি সংস্পর্শের মাধ্যমেও প্লেগ ছড়াতে পারে, ওই মক্ষিকার কামড়েও ছড়াতে পারে, অন্যান্য কিছু কীটপতঙ্গের কামড়েও ছড়াতে পারে, এমনকি দূষিত মাটির সংস্পর্শেও প্লেগ রোগ ছড়াতে পারে। তাহলে এই সংক্রমণের যেহেতু অনেকগুলো উপায় আছে, তাই প্লেগ খুব সহজেই একসময় এক মানুষ থেকে অন্য মানুষের দেহে ছড়িয়ে পড়েছিল এবং যার ফলে এটা মহামারী আকার নিয়েছিল। পরবর্তী সময়ে এখনও যদি কেউ প্লেগে আক্রান্ত হয়, তাহলে খুব সাবধানতার সঙ্গে তার চিকিৎসা করতে হয়। এমনকি যারা চিকিৎসা করেন তাদেরকেও খুব সাবধানতা নিয়েই তার চিকিৎসা করতে হয় এবং তাদেরকেও পর্যবেক্ষণে রাখতে হয়। সঠিক সময়ে প্লেগের চিকিৎসা হলে এখন মৃত্যু এড়ানো যায়, কিন্তু চিকিৎসায় দেরি হলে, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াটা ইয়ারসিনিয়া পেস্টিস, এটা একটা মারাত্মক ব্যাকটেরিয়া। এর এমনই একটা গুণ আছে, তোমরা উঁচু ক্লাসে উঠে আরও কিছু জিনিস পড়বে, ফেগোসাইটোসিস বলে একটা ব্যাপার আছে, যে ফেগোসাইটোসিস পদ্ধতিকে এড়াতে সক্ষম ইয়ারসিনিয়া পেস্টিস।
এই ব্যাকটেরিয়াটা ফেগোসাইটোসিস এড়াতে সক্ষম। পরবর্তী সময়ে এগুলো নিয়ে আরও তোমরা ডিটেলস পড়বে। আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করব। তাহলে প্লেগ কি, কার দ্বারা বাহিত হয়, কোন ব্যাকটেরিয়ার দায়ী, প্লেগের উপসর্গ কি কি, আর কিভাবে সংক্রমিত হয়, এই প্রশ্নগুলো এখান থেকে আসে। এগুলো একটু ভালো করে তোমরা দেখে রাখবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করি। আগামী ক্লাসে আরও একটা রোগ নিয়ে আমরা আলোচনায় আসব।